মনুল ভাই, যে বিষয়টা হচ্ছে যে তিনি যত ক্ষোভ আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের প্রতি, এবং ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের আসলে নতুন কিছু সূচনা করেননি। তিনি যেটি বলছিলেন যে আমরা এক ধরনের বিদেশি খপ্পরে পড়ে গেছে আমাদের দেশে একটা জঙ্গিবাদের উত্থান আমরা দেখছি, যে কালো পতাকা প্রকাশ্যে বাংলাদেশের পতাকার সাথে মিলিয়ে সেটি হচ্ছে, এবং সরকার আছে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। আমাদের বিপ্লবীদের যে ছাত্র জনতা ছিল, তাদের যার নেতৃত্ব দিয়েছে, তাদের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের অর্থ নানা রকম সুযোগ সুবিধা আয়েশি জীবন দিয়ে। ফলে এই আন্দোলন থেকে আমরা এটাই পেয়েছি। তার ভাষায় আপনি কিভাবে ডিফেন্ড করবেন তার বক্তব্য? হ্যাঁ, ধন্যবাদ খান সাহেব। সামাদ ভাই তো কমিউনিস্ট মানুষ, আমিও কিন্তু উদিসি খেলাঘর করা মানুষ। আমার কথাটা হলো, একতরফা ভাবে কোনো বিপ্লব হয় না, একপাক্ষিক বিপ্লব হয় না, বিপ্লব দ্বিপাক্ষিক হয়। কেমন? যেমন জারকে হটাইয়া লেনিন স্টালিনরা রাশিয়া মুক্ত করেছিল, তাহলে এটা দুইটা পক্ষ ছিল। রোমানিয়াতে চেসেস্কুকে হত্যা করে বিপ্লব সংগঠিত হয়েছে। আবার পেরুতে পিনোচেটকে হত্যা করে সেখানে স্বৈরাচার প্রতিষ্ঠা হচ্ছে। কিউবাতে আপনার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, শত শত মানুষ মারা গিয়েছে। যে কথাটা সামাদ ভাই বললো, আমি ওইটার সাথে একমত। যখন বিপ্লব হবে তখন অনেক লোক প্রাণ হারাবে, কেননা পক্ষ প্রতিপক্ষ থাকে। চীনের চিয়াং কাইশাক, যাদের বিরুদ্ধে বিপ্লব মাও সেতুং চুয়েনলাই করেছিল, তারা কিন্তু আজকে চীনের ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে চলে গিয়েছে। ওই তাইওয়ান নামে একটা রাষ্ট্র আছে, দ্বীপ, সেখানে হয়তো তাদের বংশধররা কেউ আছে। তাও এখন এক চীন নীতিতে আমরা চলি, ওইটাকে আমরা স্বীকৃতি দিই। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আলী খামেনিরা যখন বিপ্লব হয়েছে ৭৯, সেই বিপ্লবে সারা পৃথিবীতে বিপ্লবের যে ধারণা, সেই একই ধারণাই ছিল। ১৭০০ নারীর হত্যা হয়েছে, ১৭০০ না, সেখানে শত শত মানুষ হত্যা হয়েছে। ওনার এটাও জানা নাই ইস্পাহান শহরে ৭০,০০০ ইহুদি এখন বসবাস করে। এখন স্টিল নাও ৭০,০০০ ইহুদি ওখানে বসবাস করে, ইসরায়েলের বাইরে, এবং তার সংখ্যা প্রায় লক্ষাধিক ছিল। এখন সেটা ৭০,০০০ এসে নেমে আসছে। ভিন্ন মতাবলম্বীদের প্রতি যেমন বিপ্লবীদের কে নিয়ে আপনি যেটা ভাবছেন পরে, আবার বিপ্লবী না এমন লোকও কিন্তু এটা করে থাকে। সেহেতু আমি মনে করি এটা বিপ্লবের অংশ। যে কথা উনি বলছেন, ইয়েমেনি মার্কেটের সেই হোটেল সহ অন্যান্য হোটেল, আমার চোখে দেখা, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমি স্টার সিনেমা হল দখল হতে দেখেছি, গুলিস্তান সিনেমা হল দখল হতে দেখেছি, হরদয় গ্লাস ফ্যাক্টরি দখল হতে দেখেছি, মুন সিনেমা হল দখল হতে দেখেছি। মিরপুর মোহাম্মদপুরে অবাঙ্গালীদের শত শত বাড়িঘর এখনো যারা বসবাস করে, যারা দখলে আছে, তারা কেউই ওই বাড়িগুলির মালিক নাই। এগুলি অবাঙ্গালীরা ছিল, বিহারিরা ছিল, লুটপাট করে নিয়ে গিয়েছে। বিপ্লবের ফসল তো তেমন একটা ঘটনা হয়তো ২৪০০ করতে পারে, সিটাপুটা গায়ে লাগবে। তো তা নাহলে তো বিপ্লবের নিয়ে আলোচনা কি হবে? শুধু খালি পজিটিভ হবে, নেগেটিভও থাকতে হবে, তাহলে তো পূর্ণাঙ্গ জীবন হবে। নেগেটিভ না থাকলে তো পূর্ণাঙ্গ জীবন হবে। আমি সেজন্য মানুষ ওনাদের মতো চিন্তা করে, আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি। দেখেন, আমাদের সদ্য একটা অনুষ্ঠানে আমি দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছে। আসলে বক্তব্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। উনি বলছে, যদি আমার মা এখন জীবিত থাকতো, যদি আমার মাকে আমি প্রশ্ন করতাম, মা তোমার সাথে মানুষ যে ব্যবহার করেছে আমি কি প্রতিশোধ নিব? উনি বলছেন না, মনে হয় আমার মা বলতো, দেশের লক্ষ কোটি জনগণকে নিয়ে তুমি এগিয়ে যাও। এটাও কিন্তু আমাদের জন্য একটা লেসন। আজকে যে কথা আমরা বলছি, দেখেন, চীন সফর করার পরে আসে, চীন সফর করে তিনি যখন দেশে ফিরে আসছেন, চীনের সাথে কিন্তু কোনো চুক্তি উনি করেন নেই, বাইলেটারালি কোনো চুক্তি নেই, কিন্তু সব হলো এমইও সমঝোতা হয়েছে, স্মারক। হ্যাঁ, এমইও স্মারক, কিন্তু বাইলেটারালি কোনো চুক্তি উনি করেন নাই। কিন্তু দেখেন, এমন বিজয় করেছে যে ১০০০টা চুক্তির চেয়ে বেশি
অর্জন তিনি ওইখানে করেছেন। কারা বলছেন? বাংলাদেশের পক্ষ থেকে বলছে না, চীনের রাষ্ট্রদূত বলছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে তার পক্ষ হয়ে। জি সে যে বিজয় অর্জন করেছে সেটা আমরা দেখছি। সেহেতু জলিল আমি ভাই, বলি, ঠিক আছে, আপনি হয়তো একটু বিস্তার ঘটালেন আলোচনাটা, কিন্তু যে প্রশ্নগুলো তৈরি করেছেন সামন্ত ভাই, যেমন এই যে কালেমার পতাকা নিয়ে আমরা এক শ্রেণী মানুষের দেখছি যে তারা মিছিল করছে প্রকাশ্যে বাংলাদেশের পতাকার সাথে সেটা মিলিয়ে এই যে জঙ্গিবাদের যে এক ধরনের পরিবর্তন বাংলাদেশে 24-এর পরবর্তীতে হয়েছে, এটিকে কিভাবে দেখছেন? মানে সেক্ষেত্রে দেখেন, সরকার কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে না? না না সেটাই আমি আসতেছি। হ্যাঁ ভালো কথা আজম ভাই মনে করছেন। শুনেন, পতাকাতে যে লেখাটা আছে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এটা লেখা আছে না? এটা কোথায় বানাইছে? একটা টেইলারের দোকানে। টেইলার তো বুঝেন, দর্জির দোকানে বানানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু দর্জির দোকানের সম্পদ না, হৃদয়ের সম্পদ। যারা দর্জির দোকানে লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে গেছে তারা মুসলমান হিসাবে তাদের নিয়ে আমার প্রশ্ন আছে। এই লা ইলাহা তো আমার কলিজাতে থাকবে, হৃদয়ে থাকবে, সেটা তো দর্জির দোকানের সম্পদ হতে পারে না। তো সরকার কি ব্যবস্থা এক, নিচ্ছে এদের বিরুদ্ধে? না না, এক, দুই, ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত কিন্তু এই কথাটা বলছিল, আপনার মনে আছে? কয়েকদিন আগে এই রাষ্ট্রদূত কিন্তু আশঙ্কা প্রকাশ করছিল পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা মন্তব্য করেছিল ইসরায়েলের রাষ্ট্রদূত, জি, করছিল। হামাসের উপস্থিতি রয়েছে। জি জি জি। এখন এখানে তারা একটা সুযোগ নিচ্ছে, জঙ্গিরা কিন্তু সবসময় এই ধরনের সুযোগ নেয়। জঙ্গিরা সুযোগ নিল কি, যে আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা উড়াইতে পারবে। দেখেন ওরা কত সুখ। জঙ্গিরা সামাদ বেরা অনেক 100 বছর পিছিয়ে আছে জঙ্গি কাছ থেকে। ওনাদের লেসন দেওয়া উচিত এই কমিউনিস্টদের, বিপ্লবীদের। দেখেন ওরা সুযোগটা নিল কি, ব্রাজিলের পতাকা উঠবে, আর্জেন্টিনার পতাকা উঠবে, তা আমার নবীর পতাকা উঠবে। আপনাদের নিবেন তার বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নিবেন? দেখেন কি সুন্দর করে তারা এটাকে একটা মিক্সচার করে দিল, যে আমি আপনি কেউই তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছে। ওরা এত ধূর্ত। না কিন্তু অ্যাকশনে না গেলে তার ফলাফলটা কি হতে পারে? মানে অদূর না না, ভবিষ্যতে যে হোলি আর্টিজানে যে ঘটনা করছে এটা তো সরকার মেকিং করছে, জঙ্গির সাথে নেগোসিয়েট করছে। এক এক জঙ্গিকে ধরে নিয়ে গেছে, 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত ব্রেন ওয়াশ করছে আইনে, সেখানে তাদেরকে দিয়ে এই আপনাকে আমি বলি, এই যে জামাত ইসলাম আমাদের মতো ছিল, আমি তো এক সময় ওই সংগঠন করতাম, বাম সংগঠন। এটা হলো কি, রোকন ছাড়া আপনি পদ পাবেন না। এই সামাদ ভাই বসে রয়েছে, উনি পূর্ণাঙ্গ সদস্য না হইয়া বললেন নাকি মেম্বারশিপ পায়নি, পায়নি, পদ পায়নি। এইটা সেম ক্যাটাগরি। এই যে তাদের ধারণা, কেন আজম ভাই আমি বলতেছি, এটা সামাদ ভাই মাইন্ড করলে কিছু আসা যায় না, কেন তারা চায় যে তাদের পরীক্ষিত লোক শতভাগ অস্থিপাত্রে যাচাই করার পরে সে কমিউনিস্ট পার্টির সভাপতি হবে, সে জামাতের আমির হবে। আপনি যত জ্ঞানী হন, গুণী হন, যতটাই আপনি ইসলামের জন্য বা কমিউনিস্টদের জন্য কাজ করেন, আপনাকে মূল্যায়ন করা হবে না ততক্ষণ মধ্যে রোকন আর হলো স্ট্যান্ডিং কমিটির মেম্বার যেটা নাকি বলে সেগুলি না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নেতৃত্ব নিবে না।